সকালবেলা পাখির কিচিরমিচির শব্দে চারিপাশ মুখরিত। গত রাতে ঝিরিঝিরি বৃষ্টির ফলে আবহাওয়া বেশ শীতলতম। মৃদু বাতাসে গাছের পাতা দুলছে। রাস্তাঘাট, বাড়ির আনাচে কানাচে ফাঁকা জায়গায় গাছের পাতা মুকুল ভিজে পড়ে আছে। বাড়ির বৌঝিরা ঝাড় দিচ্ছে। মৈত্রীও তাদের একজন। মাথায় ওড়না পেঁচিয়ে ঝাড়ু দিয়ে যাচ্ছে। এগুলো রোদে শুকিয়ে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। মৈত্রীর বাবা, ভাই ছোট আরও ঘুমোচ্ছেন। তার মা কোরআন শরীফ পাঠ করছেন। মৈত্রীর আজ রোজা নেই, ছুটিতে আছে 6 দিন। কলেজ ও প্রাইভেট দুটোই ছুটি। শতক ব্যাচ পড়াতে যাবে নবম শ্রেণীর। সহস্র পিছু নিয়েছে, সেও যাবে। এভাবে বাড়ি বসে থাকতে ভালো লাগছে না। বড় আব্বা দোকানে গেলে তার সাথে বসবে। কাজের এক্সপিরিয়েন্স থাকা ভালো, ভবিষ্যতে না কাজে লাগে। দুভাই বের হলো। রাস্তায় গিয়ে দেখলো মৈত্রী ঝাড় দিচ্ছে। ওদের দিকে একবার তাকিয়ে পুনরায় নিজের কাজে মনোযোগ দিল মৈত্রী। কাল এত কাজ করিয়েছিল দুই ভাই আর মায়ের সাথে কাল এত এত কাজ করিয়েছিল দুই ভাই আর মায়েরা সাথে অপমান ফ্রি। অপমানিত বলে। সহস্র বলল, আরে বউয়ের বোন, কি করছিস সকালবেলা? খুঁটি দেখবার পারো না? আল্লাহ গরুর মতো দুইটা চোখ দিছে কি জন্যে, হ্যাঁ? শতক মুখ টিপে হাসলো। বাদর দুটো নর্মালি কথা কম বলে, শুধু ঝগড়া। সহস্র চোখ দুটো বড় করে বলল, এই শালি কি কইলি? আমার চোখ গরুর মতো, তোর চোখ ডাইনির মতো। 100 ভাই দেখো, মুখ খারাপ করলো কিন্তু। আমি কিছু কইলে খবরদার দোষ দিবা না। আর তোমার ভাইরে নিয়ে কাইটা পড়ো, আমার কাজ আছে, এমনি মেজাজ গরম। শতক ভাই চোখ রাঙানি দিল সহস্রকে। এতে কাজের কাজ কিছুই হলো না। ভাই, ও তো আমার শালি হয়, তাই ইটস নট এ মুখ খারাপ। আর তুই কইলি যে চকলেট দিলাম, ওইটা ফেরত দে। তুই আমার চকলেট খাওয়ার যোগ্যই নস, দে। বলেই হাত পাতলো। কালকের মেজো আম্মার কথা এমনি ভোলেনি। তারপর এই কথা। মৈত্রী রেগে গেল। রেগে গেলে তার কান্না পায়, কথা আটকে আসে। তবুও কান্না কান্না গলায় বলল, তা যে যোগ্য তাকে দে না। তোর চকলেট আমি নেইও না, তোদের বাড়িতে রাইখা আইছি। হাহ, এত খাটাইয়া এখন অপমান করিস যে আমার বাইয়া পাওয়া কোনো কাজ করব না তোদের। কথা বলতে তার গলা কাঁপছিল, চোখে পানি জমছিল। কথা শেষ করে চোখের পানি মুছে নাক টানতে টানতে ঝাঁটাটা জোরে মাটিতে ফেলে চলে গেল। শতক ও মৈত্রী মৈত্রী বলে ডাকলো, শুনল না। বাড়ির ভেতর ঢুকে গেট আটকে দিল। কথা বলবে না সে। সহস্র আহাম্মক হয়ে দাঁড়িয়ে রইল। সে তো মজা করে বলল, এর আগেও মজা করেছে এমন। সিরিয়াসলি নেয়নি, পাল্টা জবাব দিত। শতক সহস্রকে ধমক দিল, দিলি তো রাখিয়ে কেঁদে ফেললো, কষ্ট পেয়েছে বোধহয়। আর তোর চকলেট কাল নেয়নি, রেখে গেছে। যে যোগ্য তাকেই বেশি করে খাওয়াস। ভাই আমি তো। চুপ, কথা বলবি না আমার সাথে, সবসময় বেশি বেশি বলিস। বলে বাইক নিয়ে চলে গেল। সহস্রকে সাথে নিয়ে গেল না। সহস্র দাঁড়িয়ে থাকলো। কি হলো এসব? ভাই মৈত্রী রেগে গেল কেন? এখন কি মজাও করা যাবে না বাবা? সেও রেগে গেল। মৈত্রীর ঝাঁটা লাথি দিয়ে দূরে ফেলে দিল। জড়ো করা পাতা ছড়িয়ে দিল। শালি দুপুরে মতিউর রহমান ছোট মাছ, লেয়ার মুরগি ও তরি তরকারি কিনে পাঠিয়েছে। তার আসার সময় নেই। দোকানে ভিড়। হাবিব আর সহস্র বসেছে দোকানে। কর্মচারীও আছে। সেই ফাঁকে বাজার সেরেছে কয়েকদিনের। খাদিজা বেগম মাছ কুটছেন। মৈত্রী ও বাঘিনী পাশে বসে। মৈত্রীর ছোট মাছ কুটতে ভালো লাগে না। বাঘিনী মিয়াও মিয়াও করছে। আরও ও বারান্দার দোলনায় দোল খাচ্ছে ও ছড়া কাটছে। দোল দোল দুলুনি, আরুর মাথায় চিরুনি। বাবা দড়ি বেঁধে দোলনা বানিয়ে দিয়েছে বারান্দায়। একটু পর হুমায়রা ও তার মা এলো। এত মাছ একলা করতেছো কেন? আমার ডাকলেই হতো মিঠু যা আর একটা বটি আর ফিরান। আনছি ছোট আম্মা। বলে দৌড়ে গেল আনতে। আরু হুমাকে দেখতে আরু হুমাকে দেখলো হাতে লুডুর পাতা ও গুটি। সে বলল, হুমাপু, তুমি আমার লুডো খেলতে নিবে? আমি তোমাকে দোলনায় চলতে দিব। হুমা হেসে বলল, দড়ি কে বাঁধলো? আব্বা। মৈত্রী বটি ও ফিরা এনে ছোট আম্মাকে দিল। খাদিজা ও আয়েশা আলাপ করতে করতে মাছ করতে লাগলো। হুমা মৈত্রীর কাছে গিয়ে লুডুর কাগজ বারান্দার মেঝেতে ফেলে গুটি দিল। আরু দোলনা থেকে সুরসুর করে নেমে সুরসুর করে হুমার পাশে বসে পড়ল। মানে সেও খেলবে, পারুক না পারুক। হুমা আস্তে আস্তে বলল, যেন বড় মা শুনতে না পায়, সকালে কি হইল? ওভাবে কান দিলা কেন? হাজার ভাই কিছু বলেছে না 100 ভাই? এমন ভাবে বলল যেন আজ ওর একদিন, নয়তো ওদের 12 মাস। মৈত্রী শান্তভাবে বলল, তুই কেমনে জানলি? কেমনে? কে কইলো? ওই হাজারের বাচ্চা? না তো, শতক ভাই বলল স্কুলে। এখন বলো কি হয়েছে?
কান দিছিলা কে? তোর শতক ভাইকেই জিজ্ঞেস কর গিয়ে। এখন আর কথা কবি না। দিবনি পিঠের উপরে একটা হুমু। হুমু আর কথা বলল না। এই ব্যাপারে খেলা চলতে লাগলো। খেলায় ছোট আরু হলো দুধ ভাত, এতেই খুশি সে। তৃতীয়বার শেষে চতুর্থবার খেলার প্রস্তুতি চলছে। এবার দুজনার মাও খেলছে। মাছ কোটা ধোয়া ও ফ্রিজে রাখা শেষ। খেলা প্রায় শেষের দিকে। তখনই আগমন ঘটলো শতক ও সহস্রের। দুজনাই লুঙ্গি পরিহিত, গায়ে গেঞ্জি। সহস্র হৈ হৈ করে উঠল। আরে শাশুড়ি মায়েরা লুডো খেলছে জামাইকে রেখে, এইটা তো অন্যায়। এই বউ, আমায় ডাকবার পারস নাই? ছোট আরু বলল। আমি বউ না। বলেই ছক্কা দিয়ে ঢিল দিল। সহস্র ক্যাচ করে নিল ছক্কা। খাদিজা বললেন, এইরকম কিপটা ছেলের লগে মাইয়া বিয়া দিতাম না, যে খালি হাতে ড্যাং ড্যাং কইরা শ্বশুর বাড়ি আইছে। আরে শাশুড়ি আম্মা যান, আগে বউ দাও, তারপর না হয় হাত ভরা মিষ্টি পাইবা। আগে মিষ্টি আনলে গাছে মাইয়া না দিলে, আচ্ছা, আগে মিষ্টি আনলে পাছে মাইয়া না দিলে আমার তো লস প্রজেক্ট। আয়েশা খাতুন বললেন, এরকম সুবিধাবাদী ছেলের সাথে মাইয়া দিতাম না, আপনি বরং রাস্তা মাপেন। শাশুড়ি গো, আপনার হাত ধরিয়া কই, এবার মাইয়া না দিলে দেশে থাকবার নই। সবাই হেসে উঠল। তার গান শুনে হাসল না মৈত্রী। মৈত্রীর গোমরা মুখ দেখে শতকের হাসি থেমে গেছে। সে সহস্রের পিঠে চড় মারল। সহস্র পিঠ ডলতে ডলতে কিছু বলবে এর আগেই মৈত্রী বলে ফেলল, মা খেলবে তোমরা? ছক্কা আমার কাছে, আমায় না দিলে দিতাম না। এখানে বস, আমি আর খেলবো না। বলেই উঠে গেল। সহস্র ও সেখানে বসে ছক্কা দিল। মৈত্রীর পিছনে দাঁড়ালো শতক। মৈত্রী উঠে গেল। সেখানে শতক বসলো। হুমায়রা বলল, মিঠুপু খেলবে না? খাদিজা বেগম বললেন, এখানে বস মিঠু, আমি উঠি। না, উঠো না, আমি খেলবো না, তোমরাই খেলো, অনেকক্ষণ খেলছি। বলেই উঠে গিয়ে দোলনাটায় বসলো। খাদিজা বেগম বসলেন না। বাচ্চারা খেলুক, গরুকে খেতে দিতে হবে, খ্যার কাটা নেই। ওরা তিনজন খেলা শুরু করলো। আয়েশা বেগম বাড়ি চলে গেল। ফাঁকা বাড়ি, চোর না আবার দাওয়াত খেতে আসে। আরু দুধ ভাতি খেলছে, তার গা ঘেঁষে বিড়াল শুইয়ে। শতক মৈত্রীকে দেখে নিজে গান দিয়ে লুডুর গুতি দিতে দিতে বলল, মিঠু, শতক ভাই সচরাচর মিঠু বলে না, মৈত্রী ডাকে। সবাই মিঠু ডাকে। আজ মহাশয় বললেন, তাও ভালোভাবে। বলো, শুনছি। রাগ করে আছিস? আচ্ছা, সরি। হাজারকেও বকেছে, ও সরি বলবে। কে রে, বল সরি। সরি। সহস্র কখনো সরি বলতো না। শালিরে আবার সরি বলতে হবে, ঠোং। কানের নিচে একটা দিলেই হতো। তবুও বলল, ভাই অনেক বকেছে, সরি বলতেই এখানে আসা। সে তো বড় আব্বার দোকানে ছিল, ভাই ফোন করে ডেকে এনেছে সরি বলার জন্য। মৈত্রী করল না। তোমরা সরি কেন বলবে? তোমাদের তো দোষ নাই, আমারই ভুল হয়েছে তখন। আসলে মেজাজটা খারাপ ছিল। সরি হাজার ভাই। সত্যি ওদের কোনো দোষ তো নেই। ওরা তো কিছু বলেনি। মেজো আমার রাগ এদের উপর দেখিয়েছে, বেচারা। না, একদম ঠিক করেছে। কতগুলো কাপড় কাচতে হলো। তার নিজের কাপড়ই মা ধোয়। সহস্র খুশি হলো। আমি আবার কার উপর রাগ করে থাকতে পারি না, বুঝলি? মাফ কইরা দেই। যা দিলাম, শালা। মৈত্রী বলেই জিভ কামড় দিল। শতক চোখ বড় বড় করে তাকালো, গালি দিল না। সহস্র রেগে বলল। কি কইলি? মৈত্রী ভয় পেল না, বলল, কানে খাটো, তুমি বলবার পারলে আমি পারবো না? আমিও পারি। ওই তোর বোনের বিয়া কর্মু দেখা কি, আচ্ছা, ওই তোর বোন রে বিয়া কর্মু দেখা আমি তোর শালি কই, তুই কেন শালা কইবি? তুই কি আমার ভাইরে বিয়া করবি বল? মৈত্রী লজ্জা পেল বেশ। সে কি অত ভেবে বলেছে নাকি? মুখ ফসকে বেরিয়ে গেছে। শতক হতভম্ব হয়ে গেল। বাহ, কি লজিক তার ভাই! সে মৈত্রীর দিকে তাকালো। লজ্জা পাচ্ছে কি? মৈত্রী উঠান থেকে ছোট লাঠি এনে সহস্রকে মারতে লাগলো। সাথে যোগ দিল আরু। শতক আরুকে কোলে টেনে নিল। সহস্র দৌড়ে পালালো। মৈত্রী তাকে ধরতে না পেরে বিড়বিড় করে গালি দিল কয়েকটা। হুমায়রা হাসতে হাসতে শেষ, গড়াগড়ি খাওয়া অবস্থা। খাদিজা বেগম চেঁচামেচি শুনে এগিয়ে এলো। বাচ্চাদের হাসতে দেখে আবারও কাজে লেগে পড়ল। শতক আরুকে কোলে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পথে ধীরে মৈত্রীকে বলে উঠল। কিরে, বিয়ে করবি আমায়? মৈত্রী ঠায় দাঁড়িয়ে রইল, নড়ল না, চলল না। দোকানে ভিড় একটু কম আছে এখন। হাবিব এলোমেলো কাপড় গুছিয়ে রাখছে। মতিউর রহমান কাস্টমারের থেকে টাকা নিয়ে ক্যাশে রাখলেন। আপাতত কেউ নেই। এমন সময় কেউ ডাকলো। বড়ব্বা। মতিউর রহমান মাথা তুলে দেখলেন। আরে মেজো আব্বাজি, ভালো আছো? ভালো।
বলেই পেছনে ইশারা করলেন। মতিউর রহমান দেখলেন পেছনে একটা বোরখা পরিহিত মেয়ে। তিনি ঝট করে আয়াতের মুখের দিকে তাকালেন। আয়াত ইশারায় হ্যাঁ বোঝালো। মতিউর রহমান বাম পাশে তাকালেন। হাবিব এদিকেই তাকিয়ে আছে। তাকে অনুসরণ করে আয়াত ওদিকে তাকালো। তার চোখ দুটো আপনি আপ বড় হয়ে গেল, মুখ থেকে আপনি আপই বেরিয়ে এলো। আব্বা। হাবিবুর রহমান কিছু বলল না। পিছনের বোরখা পরিহিত মেয়েটা আয়াতের শার্টের কোণা চেপে ধরেছে। সে সেদিকেই তাকিয়ে, তাকে অনুসরণ করে মতিউর রহমান ও আয়াত সেদিকেই তাকালো। ইফতার শেষ, কিছু সময় পেরিয়ে গেছে। আজকের ইফতার ভিন্ন ধরনের। কারো ইফতারে মন ছিল না। সকলেই মৈত্রীদের বাড়িতে। ছোট আম্মা, বড়ম্মা, মেজো আম্মা ও শফি সাহেব বসে আলোচনা করছে উঠোনে বসে। আয়াত ও সেই মেয়েটি মৈত্রীর রুমে। মেয়েটির পরনে সালোয়ার কামিজ, দেখতে মাশাল্লাহ। ইফতারের বেশ আগেই এসেছে তারা। শতক নিয়ে এসেছে। শতক বলল মেয়েটার নাম জ্যোতি। ব্যাস এইটুকুই জানে সবাই। শতক কিছু বলছে না। আয়াত ও মেয়েটি চুপ বনে গেছে, একটা কথাও বলছে না। শতক শুধু বলল সবার উদ্দেশ্যে। ইফতার করেও শতকও বেরিয়ে গেল। মৈত্রীর রুমে জোড়া সোফায় বসে আছে দুজন। মৈত্রী হুমা সহস্র, খুশবু খাটে বসে। সহস্র তো বারবার বলতে লাগলো, আয়াত ভাই, কাহিনী কি কইয়া ফেলা জলদি। বিয়া টিয়া করছো নি? আয়াত কিছু বলল না। জ্যোতি মাথা নিচু করে রেখেছে, বড় ওড়না মাথায়। সহস্র ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে বিভিন্ন গল্প করতে লাগলো। এর মধ্যে আরু এলো। ঘুমাবো, ছোট মাই ডাকে তোমায়, তাড়াতাড়ি যাও। মা চলে গেল। আরু মাহিদের কোলে গেল। আয়াত ডাকলো, তার কাছে গেল না। মাহিদ আরুকে চুমুখে গাল টিপে বলল, এই আয়াত, কিছু না কইলি এখান থেকে যা ভাই, আমরা জ্যোতির সাথে কথা কই। তোর চোপা দেখবার মন চাইতেছে না? ফট। এতক্ষণে ঠিক কথা কইছো বড় ভাই। আয়াত গেল না। এরই মধ্যে শতক এলো হাতে চকবার। সবাইকে দিল একটা করে, ছোট আরুকেও দিল। শুধু বাদ গেল আয়াত। হুমুরটা আগেই দিয়ে এসেছে। শতক মৈত্রীর পাশে হুমুর জায়গায় বসে চকবারে কামড় দিল। সবাই এটা ওটা কথা বলতে লাগলো। ভালোই জমে গেল আড্ডা। জ্যোতি এই সবাইকে দেখছে, কি সুন্দর ভাই বোনের মিলবন্ধন। ছোট আরও কিছু বলছে না, তার চোখ ছোট ছোট হয়ে গেছে। ঘুম ধরেছে বোধহয়। ভাইয়ের গলা জড়িয়ে ধরে আছে। সবাই কথা বলতে ব্যস্ত। মৈত্রী ধীমে শতককে বলল, শতক ভাই, ওরা কি বিয়ে করে নিয়েছে? কিন্তু চুপ, এখন কাউকে বলবি না। ওকে, তবে ছোট ভাই বিয়ে করে নিল, তুমি কবে করবা? আমার বিয়ে নিয়ে পড়লি কেন? হাজারের কথা সত্য নাকি? বিয়ে করতে চাস সময় সামথিং সামথিং। দাঁড়া, তোর ভাইকে বলি। বলেই মাহিদকে ডাকলো। মৈত্রী মাথা কাজ করা বন্ধ করে দিল। কি করবে? এ তো ও ককে কানাডা বানিয়ে ঢোল দিচ্ছে। সে শতকের মুখটা হাত দিয়ে বন্ধ করলো। এখন কিভাবে বলবে? সকলে তাদের দিকে তাকালো। মৈত্রী ঝটপট হাত জোরে চেপে ধরে বলল, 100 ভাই, বেশি বেশি হয়ে যাবে কিন্তু। বলেই চোখ রাঙানি দিল। বললে খবর আছে। শতক কিছু বলল না। সে বেশ উপভোগ করছে। হার্টবিট ফাস্ট হচ্ছে। সে মৈত্রীর হাতের তালুতে আলতো করে কামড় দিয়ে ঠোঁট ছোঁয়ায়। মৈত্রী হাত সরিয়ে নিল। হাত কাঁপছে কেন? সে কি কারেন্ট খেলো? শতক ভাইটা কি করলো? সে যথেষ্ট প্রাপ্তবয়স্ক। সে বিছানা থেকে নেমে চলে গেল রুমের বাইরে। কেউই কিছুই বুঝলো না। মাহিদ চোখ পাকালো শতককে। শতক মিষ্টি হাসি দিল। রাত 9টায় এলেন মতিউর রহমান ও হাবিবুর রহমান। সকলে মৈত্রীদের বাড়িতে বসার ঘরে বসলেন। জায়গা সংকুলান হওয়ায় মৈত্রী ও হুমা দরজায় দাঁড়িয়ে আছে। মতিউর রহমান আয়াত ও জ্যোতির দিকে তাকালো। তারপর বলতে শুরু করলো, জ্যোতির মা মারা যায় 5 বছর বয়সকালে। ওর দাদা ওর বাবাকে দ্বিতীয় বিয়ে করায়। বেশ চলতা ছিল। ওর সৎমা ভালোই বাসত, কিন্তু সৎমায়ের বাচ্চা হওয়ার পর আর ভালোবাসত না। একটা ভাই আর বোন সৎমায়ের পক্ষের। তাদের দেখাশোনার কাজ জ্যোতিই করত। সৎমা ভালো না বাসলেও বাবার সামনে কিছু কইতও না, কিন্তু পিঠ পিছে অনেক কিছুই কইত। জ্যোতির বাবা জাকির সাহেব বেশ প্রভাবশালী লোক ছিলেন। টাকা পয়সারও কম ছিল না। তার সহায় সম্পত্তিও বেশ। ভদ্রলোক জ্যোতিকে বেশ স্নেহ করতেন। অন্য ছেলে মেয়েদের থেকে বেশি ভালোবাসতেন বোধহয়। তিনি বুঝবার পারেন এখানে তার মাইয়া ভালো নাই। তাই তিনি জ্যোতির বিয়া ঠিক করেন বন্ধুর ছেলের সাথে। কিন্তু তিনি হঠাৎ মৃত্যুবরণ করেন আজ থেকে 6 মাস আগে। তার মৃত্যুর পর বিয়েটা ভেঙে যায়। ছেলেটা আগে থেকেই অন্য মেয়েকে পছন্দ করত। বাবাকে বলেছিল, মানেনি। জাকির সাহেব মারা যাওয়া ছেলেটা বাবা মা মানা করে দেয়। হয়তো ভেবেছিলেন মা মরা মেয়ের সুখের আশায় বেশ ভালো কিছু দিবেন, কিন্তু এখন এরপর শুরু হয় জ্যোতির কষ্টের জীবন। সৎমা তাকে রাখবো না, তাকে মামুর বাড়ি পাঠাইয়া দেয়। ওর নানা নানিও বাইচে নাই। ওর মামারা আয়াতুল, যেইখানে ভাড়া সেইখান থেকেই ভাড়াটিয়া। আয়াতুলের মেয়েটাকে ভালো লাগে। একদিন কথা কইতে যায়, ওর মামি দেখা ফেলে। মামি কইলে
এসে তিনি জিজ্ঞাসা করে ভাগ্নিকে ভালোবাসি কিনা। আয়াতুল আমতা আমতা করে, কিন্তু পরে স্বীকার করে। তিনি আয়াতুলের কাছে ভাগ্নির বিয়ের প্রস্তাব দেন, বলেন যদি ভালোবাসো তো বিয়ে আজকেই, নয়তো কখনোই না। মনে রেখো, তার মামা হয়তো কাঁধ থেকে বোঝা নামিয়ে ফেলতে চাইছিলেন। তখন সেজ আব্বা আমায় কল করে সব কয়। আমি হাবিবেরে কইতে বললেও ভয় পায়, বলে বাবা মানবে না, প্লিজ তুমি কিছু করো। তাই আমি অনুমতি দিই। হাবিবকে বলতে চাইলাম, কিন্তু মন টানলো না। কালই বিয়ে সম্পূর্ণ হয়েছে। ওর মামা তাৎক্ষণিক কাজী ডাইকা জ্যোতির মতামত নেননি হয়তো। এখন সবাইরই কইলাম, কারো কোনো সমস্যা? আব্বা আমার কোনো ভুল কাজ করে নেই, বিয়ের আগে অনুমতি লইছে, আর আম্মাও ভালো। বলেই থামলো। সকলে মতিউর রহমানের দিকে তাকিয়ে অবাক হয়ে। মেয়েটির দুঃখ ভরা কাহিনী শুনে সবার মন নরম হলো। আর মতিউর রহমানের কথাই শেষ কথা, সবাই থেকে বেশ মান্য করে। আর আয়াত তো মতিউর রহমানের থেকে অনুমতি নিয়েই কাণ্ডটা ঘটালো। হাবিবুর রহমান কিছু বলল না। ছেলে তবে অনুমতি নিয়ে সবই করেছে, কিন্তু তাকে বললে কি হতো? সে কি জল্লাদ বাবা নাকি যে ভিলেন হয়ে দাঁড়াবে? সে ছেলের সাথে কথা বলবে না। আরে তাকে না বললি মায়েকে তো বলতে পারতি। আয়েশা বেগম নরম মনের মানুষ, তিনি এসব ভুলে গেলেন। ছেলে ভয় পেয়ে বলেনি হয়তো, তাই কি তিনি নারাজ থাকবে নাকি? মৈত্রী হুমা দরজায় দাঁড়িয়ে আছে, মাহিদের কোলে আরু ঘুমিয়ে, শতক শান্তভাবে বসে। সে আগেই সব জানতো, বড় আব্বা তাকে সেদিন রাতে বলেছেন। সহস্র হা করে দেখছে সবকিছু, কি সিনেমাটিক! এত তাড়াতাড়ি আয়াত বউ পেয়ে গেল, অথচ সে সিঙ্গেল। খাদিজা সুলতান ও শফি সাহেব চুপচাপ বসে। মতিউর রহমান উঠে আয়াত জ্যোতির কাছে দাঁড়ালো। আয়াত মাথা নিচু করে রেখেছে, তার কিছু করার ছিল না, আর কিছু মাথায়ও আসেনি। জ্যোতি মাথা নিচু করে কাছে। মতিউর রহমান জ্যোতির মাথায় হাত রাখলো। তার মৈত্রীর বয়সী হবে মেয়েটা জ্যোতি শব্দ করে কেঁদে ফেললো। মতিউর রহমান বলল, আজ থেকে আপনি আমার আরেকটা আম্মা, কাইন্দেন না। আর হাবিব, তোর তো কোনো সমস্যা নেই ওদের নিয়ে? হাবিব মাথা নেড়ে বলল, না ভাইয়া। তাইলে মুখ অমনে বানায় রাখছিস কে? একটু হাস, শ্বশুরমশাই হয়ে গেলে যে। হাবিবুর রহমান হেসে ফেললো, সাথে সবাই। মতিউর রহমান আয়েশার দিকে তাকিয়ে বলল, তোমার কোনো সমস্যা আছে আয়েশা? ছেলে একাই বিয়ে করলে কষ্ট পাইছো? না ভাইয়া, আমার ছেলে তো খারাপ কিছু করে নাই, ভালো কাজ করছে। একটা চাঁদের মতো বউ আনছে। আমরা তো এমন সোনার টুকরা মেয়ে খুঁজে পাইতাম না। সহস্র এতক্ষণ চুপ ছিল, কিন্তু এখন পারল না। তার পেট কথা না বলার জন্য গুড়গুড় করছে। ছোট আম্মা, আগে তুমি ঠিক করো। আচ্ছা, ছোট আম্মা, আগে তুমি ঠিক করো তো, তোমার ছেলের বউ চাঁদের মতো না সোনার টুকরা? না মানে দুইটা একসাথে মিলতাছে না। তার কথা শুনে সবাই হাসলো। মতিউর রহমান বললেন, আরেকটা গুরুত্বপূর্ণ কথা সবাই হুইনা রাখো, এসব তো বাতাসে চড়ে। তাই কাল শুক্রবারে ইফতারের পর ওকে আবারও বিয়া দেবো মৌলবী ডাকিয়া। গ্রামের কয়েকজন রে কইতে হইব। আর আয়েশা, তোমার বাবার বাড়িতে সবাইরে আসতে বলবা। আর সব আয়োজন হওয়া সম্পূর্ণ চাই। আর জ্যোতি আম্মা, আজ রাইতে আমার কাছে থাকবা। বলেই চলে গেল। সবার মাথায় হাত। কাল বিয়ে, এত কাজ কিভাবে হবে? জুমার দিন, সাপ্তাহিক ছুটির দিন। হাবিবুর রহমানের বাড়ির পরিবেশ আজ রমরমা। ছেলের বিয়ে বলে কথা। বাড়ির সকলে ব্যস্ত সময় পার করছে, বাদ যায়নি খোদ বর সাহেব। বাড়ির মেয়েদেরও বউদের ব্যস্ততা বেশি। ময় মশলা বাটা, পেঁয়াজ কুচি, এসব কিছুর লিস্ট বানানো, ইত্যাদি ইত্যাদি। বাড়িতে মানুষের ভিড়। হাবিবুর রহমানের দুই বোন শাহিনুর ও মোহনা, ওরাও এসেছে। শাহিনুর রহমানের স্বামী মুবিনুদ্দিন একজন ব্যবসায়ী, অর্থ সম্পদ বেশ, নিজেকে নিয়ে বেশ গর্ব তার। এক কথায় বলা চলে অহংকারী টাইপ। তাদের 3 ছেলে মেয়ে। বড় ছেলে শান্ত, বিবাহিত, বাচ্চা কাচ্চাও বড় হয়েছে। মেজ মেয়ে মনিরাও বিবাহিত, বাচ্চা আছে। ছোট ছেলে নীর অবিবাহিত, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সবে। শাহিনুর, মুবিন ও নীর এসেছে দুপুরের আগে। আরেক বোন মোহনার স্বামী হাকিম মণ্ডল নিতান্তই ভদ্রলোক, একেবারে মাটির মানুষ, একজন রিটায়ার্ড প্রাপ্ত অফিসার, ভূমি অফিসে কাজ করত। তাদের 2 যমজ মেয়ে চড়ুই ও বাবুই, দুজনেই সহস্রের বয়সী। মোহনা বেগমের চড়ুই বাবুই হওয়ার আগে 2 বার কনসিভ করেছে, বাট মিসক্যারেজ হয়েছে। ওরা সকলে এসেছে। আয়েশা সিদ্দিকীর বাবার বাড়ি থেকে তার ভাই আয়নাল, তার স্ত্রী, বাচ্চা কাচ্চা ও বোন ফারজানা, তার মেয়ে এসেছে। আয়েশার বাবা মা বেঁচে নেই। শবনম, তার হাজবেন্ড, আকিব শেখ ও 2 ছেলে চন্দ্র, মেয়ে বিন্দু এসেছে। চন্দ্র 6 ও বিন্দু 3-তে পড়ে। হাবিবুর রহমানের বাড়ির সামনে উঠানে সবাই বসে আছে। মৈত্রী মশলা বাড়ছে, তার মা বড় রুই মাছ কুটছে। আয়েশা গরুর গোস্ত ধুচ্ছে। আয়েশার বোন ফারজানা মুরগি কাটছে ও ভাবি মুক্তা বেগম আলু কাটছে। সুলতানা খাতুন চাল ধুয়ে দিচ্ছে। মোহনা লেবু, শসা, পেঁয়াজ কুচি করছে। বাবুর্চি রান্না করবে, তারা শুধু সব এগিয়ে দেবে। মতিউর রহমান দোকানে। ঈদের বেশি বাকি নেই, এর মধ্যে দোকান বন্ধ রাখলে ব্যাপক লস হবে। ইফতারের আগেই আসবে সে। জ্যোতি মৈত্রীদের বাড়ি আছে, এখনো বের হয়নি।
জ্যোতি মৈত্রীদের বাড়ি আছে, এখনো বের হয়নি। হুমায়রা, চন্দ্র, বিন্দু, মৈত্রীর দাদি, মুর্শিদা আরো অনেকে ওখানে নতুন বউয়ের কাছে গোসল করাচ্ছে হলুদ দিয়ে, এরপর মেহেদি দিয়ে দিবে। মাহিদ শতক বাবুর্চির সাথে হেসে ঘুরছে। আরু তাদের পাশে দাঁড়িয়ে। ছোট আরু তার ভাইয়ের পাগল, ভাই যেখানে সেও সেখানে। সহস্র, আয়াত ও আরো কয়েকজন উপর ইফতারের ভার পড়েছে। হাবিব, শফিউল, শবনম ও আকিব শপিংয়ে নতুন বউ ও বরের কেনাকাটা আর কিছু জিনিস কিনতে গেছে। মৈত্রীর বড় ফুপু চেয়ারে বসে সকলকে হুকুম দিচ্ছে, তার পাশেই মুবিনুদ্দিন বসে। মৈত্রীর বিড়াল দুইবার তার পায়ের লাথি খেয়ে মেয়াও মেয়াও করে মৈত্রীর পাশে বসে আছে। একটু পরে আরু এলো, মাকে বলল, মা, ভাই মাটি বলতে দেয় না, তুমি একটু বলো। ও মা। খাদিজা বেগম বিরক্ত হলেন, মাছের আশ না লেগে যায় আরুর। তিনি ধমক দিলেন। আরু চুপ করে গেল। শাহিনুর আরুকে ডাকলো, ছোট আরু গেল না। খাদিজা, নাতি নাতনি পালার বয়সে তুমি বাচ্চা বলতেছ? মাহি ঠিক সময় বিয়া দিলে এর চেয়ে বড় নাতি নাতনি পাইতা। হঠাৎ বলে উঠলেন মুবিন সাহেব। বলে উঠে উঠানের বাইরে চলে গেল। খাদিজা বেশ লজ্জা পেল। বাড়ি ভর্তি মানুষ, বাচ্চা কাচ্চা সবাই শুনলো, কেউ কেউ হাসছে। তিনি কিছু না বলে মাথা নিচু করে মাছের চাকা বানানোতে মনোযোগী হলেন। মানছে এ সম্পর্কে দুলাভাই হয়, তাই বলে সবার সামনে এভাবে বলবে? মৈত্রীর চোখে অশ্রু ভিড় করলো। এরই মধ্যে শাহিনুর বললেন, কাজটা কি তুমি ঠিক করলা খাদেজা? বাচ্চা নষ্ট করলেও পারতা। এটা কেমন ঘটনা? আরে সব নম্বরও তো ছেলে মেয়ে তো বড় ওর থেকে। বাচ্চা নেওয়ার এত শখ থাকলে আগে নিতে পারতা। আমার তো মনে হয় মাহি এই লজ্জাকর পরিস্থিতির জন্য বিয়া করতেছে না। দেখো, ওর ছোট ভাইও বিয়া করলো। ও কবে কবে বুইড়া হয়ে যাইতেছো তো। মিঠুনও তো বিয়ের বয়স হচ্ছে। নাকি তোমাকে আরো বাচ্চা নেওয়ার শখ আছে? বলেই থামলেন। খাদিজা বেগমকে তিনি পছন্দ করেন না। ভাইয়ের সাথে তার ননদের বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু মা সাফ মানা করে দেয়। সে ভালো সংসারী বউ আনবে। ভাইয়েরও মত ছিল না। এই নিয়ে শ্বশুরবাড়ির লোকে তাকে একটু একটু কথা শুনিয়েছিল। তারপর থেকে মতিউর ও খাদিজা অপছন্দের তালিকায়। এইরকম পরিস্থিতিতে খাদিজা বেগম লজ্জায় বা খাড়া, চোখে তার অশ্রু। আরু ও তো কথা বুঝলো না। সে শুধু দেখলো বড় ফুপুর কথায় মা কাঁদছেন, তাই সেও কেঁদে দিল। খাদিজা বেগমের মাছ কাটা শেষ। সে সেগুলো সুলতানাকে দিয়ে আরুকে নিয়ে বাড়ি চলে গেল। দেখলো না গেটের একপাশে মাহিদ দাঁড়িয়ে। সে আরুকে নিতে আসছিল। মৈত্রী ঠায় বসে, তার গাল দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে ওড়না দিয়ে মুছে বলল, বোনটা আমার, তাকে পালতেছি আমরা, খাইতেছে আমাদের আব্বারটা, বাইরে যাইতেছে আমাদের সাথে। আমাদের লজ্জা লাগে না? তোমার এত লজ্জা কই থেকে আসে বড় ফুপু? আমার ভাই তোমারে কখনো কইছে যে সে আরুর জন্য বিয়ে করতেছে না? আমার আর ভাইয়ের কলিজা আমার বোন, লজ্জা না? আর মায়ের আরো বাচ্চার শখ থাকলে থাকবো। আমার আবার যথেষ্ট আছে বাচ্চা মানুষ করার। তোমার বাড়ি কোনোদিন যাইতে হইব না, তাই লজ্জা পাইও না। বলেই শক্ত হয়ে পাটায় মশলা পিষতে লাগলো। শাহিনুর রহমানের মনে হলো মেয়েটা তাকেই পিষছে। মাহিদ কিছু বলবে ভাবছিল, কিন্তু তার আগে বোনে ছক্কা মেরে দিল। তাই মহিলাদের ভিতর না গিয়ে বাড়িতে গেল। মাকে সামলানো যাক। শাহিনুর উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল। এক চর মারবো বেয়াদব। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? মতিরে বলতে হচ্ছে তার মেয়ে বড়দের সম্মান দিতে জানে না। মৈত্রী ভয় পেল না। সে ভুল কিছু বলেনি। সুলতান চুপ করে থাকলো না। বড় আপা, মৈত্রী ভুল কিছু বলেনি। আপনি বড় ভাবিকে এইভাবে অপমানটা না করলেও পারতেন। বাড়ি ভর্তি মেহমান সবার সামনে। আর সে ভুল কি করেছে? অনাকাঙ্ক্ষিতভাবে বাচ্চাটা এসে গেছে, এটা কোনো ভুল নয়। তাদের পার্সোনাল ব্যাপার। বাচ্চা তাদের, দায়িত্ব তাদের, সিদ্ধান্তও তাদের। ওদের তো কোনো সমস্যা নেই। বড় ভাই চাইলে আরো 10টা বাচ্চা পালতে পারবে। আমার শ্বশুর মাসে মারা যাবার পর তিনি আপনার ভাই বোনদের মানুষ করেছেন। আমার শবনম, শতক, মাহিম সবাইকে পেলেছে। তাই কথাবার্তা একটু সাবধানে বলবেন। বলেই মাছে লবণ দিয়ে পরিষ্কার করতে লাগলো। মৈত্রী মেজ আম্মার দিকে তাকালো। অসাধারণ মানুষ তিনি। শুধু তার সাথেই সব মাসলা তার। আর কোনো কথা হলো না। সবাই কাজে লেগে পড়লো। শাহিনুর উঠে চলে গেল দেখে নেবে এই সুলতানা ও মিঠুকে। ইফতার শুরুর একটু আগে এলেন মতিউর রহমান। এসে বিয়েবাড়ির সবকিছু তদারকি করলেন। রান্না বান্না সব কমপ্লিট। সকলের ইফতার রেডি। সুলতানা খাতুন তাকে দেখে এগিয়ে এলেন। দুপুরের ঘটনা বলতে ভুললেন না। খাদিজা এখনো আসেনি এ বাড়ি, সেই জেগেছে। আয়েশা গেল, হাবিবও গেল, সেও গিয়েছে, আনতে পারেনি। আর মাহিদও বাড়িতে। তবে মৈত্রী এখানেই কাজ করেই যাচ্ছে। বাড়ি গিয়ে গোসল করে এসেছে। মতিউর রহমান সব শুনে বাড়ি গেলেন। খাদিজাকে ডেকে গোসলে গেল। আরও ভাইয়ের কোলে। ঘরে দুই ভাই বোন কার্টুন দেখছে। মতিউর রহমান গোসল থেকে বেরিয়ে খাদিজা ও ছেলেকে বললেন,
বলেই নিজে আরুকে কোলে নিয়ে চুমু খেলো। বিয়েবাড়ি জমজমাট, ইফতার কমপ্লিট। মেহমান আসা শুরু করে দিয়েছে। মেম্বারকে দাওয়াত করা হয়েছিল, তিনি আসেনি। তার 2 ছেলে মেয়ে এসেছে, ঝর্ণা ও নীরব। ঝর্ণাকে দেখে মৈত্রী খুশি হয়ে গেল। আরে ঝর্ণাপু, তুমি আসবে বলো নাই তো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নীরব ভাইয়া ভালো আছেন? নীরব মাথা নাড়ল, তার লজ্জা লাগছে খানিক। সবাই পায়জামা পাঞ্জাবি পরেছে, শুধু সেই জিন্স প্যান্ট, তাও প্যান্টের হাঁটুর কাছে ছেঁড়া, যদিও তার কাছে স্টাইল। মাহিত শতক সহস্র মৈত্রীর পাশেই দাঁড়িয়ে। সে মৈত্রীর উদ্দেশ্যে বলল, ভালো আছি, তুমি কেমন আছো? সুন্দর লাগছে তোমাকে। ও, এই পিচিটাকে? বলে আরুর গাল টিপে দিল। মৈত্রী বলল, ভালো আছি, বসুন না আপনারা। শতক মৈত্রীকে দেখলো। এতক্ষণ তো গোমরা মুখে ছিল, এখন হাসছে। এই গুন্ডারে কেমনে চেনে সে? মাহিদের দিকে তাকালো। মাহিদ তার মনোভাব বুঝে বলল, নীরবের বোন ঝর্ণা ওর বান্ধবী, একই কলেজে পড়ে। ঝর্ণা আয়াতের ক্লাসমেট ছিল। ওর সাথে ঝর্ণার বন্ধুত্ব কেমনে ভাই? আর এই গুন্ডার সাথে কথা আমি কিন্তু সহ্য করব না। মাহিদ ভ্রু কুচকে তাকালো। ভাই কি গোসুর ফসুর করছো দুইজনে? যাও ঝর্ণাপু, নীরব ভাইকে ঘরে নিয়ে বসতে দাও। মৈত্রী বলেই ভাইকে শতকের হাত থেকে টেনে তাকে ভেঙচি কেটে ভাইকে অল দ্য বেস্ট বলে তাদের পাঠিয়ে দিল। সহস্র ওদিকে তাকিয়ে থাকলো। সে ক্রাশ খেয়েছে। মৈত্রীকে বলল, তোদের ভাবিকে পাইয়া গেছি। কাকে? আমার ভবিষ্যৎ বউরে। এখনই পটায়া বিয়া কইরা ফালামু। কাজী বাড়িতে আইতাছে। তোর বোন আউট, ঝর্ণা ইন। শতক ওর পিঠে চাপড় মেরে বলল, তোর সিনিয়র আপু বল মেরে ভাই। কোথায় লেখা আছে সিনিয়র আপু বিয়া করা যাইতো না? মৈত্রী রেগে গেল। তার একমাত্র ভাইয়ের একমাত্র বউকে নিয়ে টানাটানি। হাজার ভাই মুখে লাগাম টানো, তোমার ভাবি হয় সে। সহস্রের কপালে ভাঁজ পড়ে। ভাইয়ের দিকে তাকায়। শতক ভাইয়ের মনোভাব বুঝে মাথা নেড়ে না করে। মৈত্রী দুজনার কাণ্ড দেখে হতাশ। খুশবু ভাইয়ের প্রেমিকা, চোখ সামলে রাখো, নইলে তুইল্লা নেব। সহস্র ছ্যাঁকা খেলো। তার ভাইদের জন্যই আজ সে সিঙ্গেল। সব সুন্দরী মেয়েদের পটিয়ে নিয়েছে, সে চলে গেল। শতক চোখ বড় করে মৈত্রীর দিকে তাকিয়ে আছে। খুশবুর প্রেমিকা আছে, সে জানে না? শালা বলল না। এই তুই সত্যি বলছিস? ভাইকে জিজ্ঞেস করো। বলেই চলে যেতে নিলে শতক তার হাত ধরলো। আশেপাশে দেখলো কেউ আছে কিনা। না, নেই তেমন কেউ, সব বাচ্চা। তুই আমাকে দেখলেই পলে পলে করছিস কেন? তুমি কাল কি করেছিলে মনে নেই? আমি কিন্তু ছোট নই, মেজম্মাকে বলে দেব। এই কেমন করেছে আমি? একটা সময় তো গিয়েছে, তাও হাতে। মৈত্রী রেগে গেল। কি বলছে কি? দেখো আব্বাকে বলে দেব কিন্তু। দে বলে ভালো হবে। আজ বিয়ে হবে আরেকটা। হাতে একটা চুমু খেয়েছি বলে এমন করছিস? বিয়ের পর দেখিস কত জায়গায় চুমু খায়, তখন লজ্জায় এই বুকে লুকাবি। মৈত্রীর কান গরম হয়ে গেল। শতক ভাই বিয়ে, চুমু দেয়। সে রেগে শতককে জোরে ধাক্কা মেরে চলে গেল। রাতের পোকা ডাকছে, বাতাস আছে বেশ, কিন্তু আকাশে মেঘ নেই। চাঁদ পুরোটাই দেখা যাচ্ছে। চাঁদের আলোয় আলোকিত মাঠঘাট রাস্তা। হাবিবুর রহমানের বাড়িতে হইচই, যেটা প্রতিটা বিয়ে বাড়িতে সাধারণ বিষয়। মৌলভী সাহেব বিয়ে পড়িয়েছেন মাত্র, এখন মোনাজাত ধরেছে সকলে। বিয়ের নিয়ম অনুসারে মোনাজাত শেষে সকলকে মিষ্টি জাতীয় কিছু দেওয়া হয়ে থাকে। শতকের হাতে গজার ডিশ, সে সকলকে দিচ্ছে এই গজা। বউ ও বর সাহেবও বাদ যাবে না। মৈত্রী, চড়ুই, বাবুই, হুমু, আরও অনেকে বসে আছে বউকে নিয়ে। অনেকে হাসি মজা করছে। জ্যোতি চুপচাপ বসে। তার সাথে কি থেকে কি হয়ে গেল? তার জীবনের মূল্যবান অধ্যায় শুরু আজ থেকে। যে জীবনের সাথে স্বামী ও তার পরিবার জুড়ে আছে। এখন পর্যন্ত কেউ কোনো খারাপ আচরণ করেনি, না কটূক্তি করেছে। সবাই সাদরে গ্রহণ করেছে। শাশুড়ি, চাচি শাশুড়ি, শ্বশুর মশাই, চাচা শ্বশুর মশাই, ননদ, দেবর, ভাসুর সকলে অনেক আদরে রেখেছে। আর আয়াত, সে এক অমায়িক মানুষ। সে যেমন জীবন সঙ্গী চেয়েছে, তার চেয়ে অনেক ভালো। অনেক বছর পর যেন পরিবারের স্বাদ পেল জীবনে। মৈত্রী চুপচাপ বসে আছে। তার ভালো লাগছে না কিছুই। সারাটা দিন কাজের উপর, তার উপর ঋতুচক্র, সব মিলিয়ে তার অবস্থা কাহিল। পুরো শরীর ব্যথা করছে। একটা ঘুম দরকার। মহিলা মাহিদের কোলে আরু, আর কারো কোলে যাবেই না সে। মায়ের কোলেও না। বাড়ির সবাই ব্যস্ত। বিয়ে পড়ানো শেষে মেহমানদের খাওয়ানো হচ্ছে। বর বউ, বাড়ির জামাই আকিব, মুবিন, হাকিম, চন্দ্রবিন্দু, শবনম, চড়ুই, বাবুই, হুমা দেরকে আলাদা খাওয়াচ্ছে খাদিজা, আয়েশা, মোহনা। মৈত্রীর মা তাকে পরে বসতে বলল, জায়গা সংকুলান না হওয়ায়। শতক, সহস্র, নীর, মতিউর, হাবিবুর, শফিউর সহ আরো কয়েকজন মেহমানদের খাওয়াচ্ছে। বাহির বাড়িতে চেয়ার টেবিল ও তাঁবু টেনে তাদের খাওয়ানোর আয়োজন করা হয়েছে। খুশবু মেহমানদের খাওয়ার তদারকি করছে। এখানে মাংস তো ওখানে পোলাও দিতে বলছে চিল্লিয়ে। ঝর্ণা ও নীরব একসাথে খেতে বসেছে। মাহিদ তাদের দিকে এগিয়ে গেল। নীরব ভাই, আপনার পাত তো খালি,
এই শতক এখানে পোলা দে, আর নীড় মাংস আন। না না, লাগতো না, আমি আর খাবো না। ওই জন্নার জন্য বসে আছি। আসলে ওর খাইতে একটু বেশি সময় লাগে। ভাই, ঝর্ণা ও খুশবুর সামনে লজ্জা পেল বেশ। মানছে খেতে তার বেশি সময় লাগে, তাই বলে ভাই এভাবে বলে দিবে, তাও তার মাহিদের সামনে। মাহিদ যদি তাকে পেটুক ভাবে, সে মাহিদের দিকে তাকালো। সে হাসছে। ছোট আরু মাহিদের হাত ধরে তাকে দেখছে ভ্রু কুচকে। মাহিদ বলল, সমস্যা নেই ভাই, আস্তে ধীরে খাওয়া শেষ করুক, আপনি হাত ধুয়ে আসুন না হয়, আমি আছি এখানে। নীরব কিছু ভেবে চলে গেল। এভাবে বসে থাকা যায় নাকি? নীরব চলে গেলে খুশবু ঝর্ণার দিকে তাকিয়ে দেখলো ঝর্ণা তাড়াতাড়ি লোকমা মুখে পড়ছে। সে মুচকি হেসে বলল, আপনি আস্তে খান কেমন, দেখবেন খাবার গলায় না আটকে যায়। আমাদের আরও ধীরে ধীরে খায়, খাবার যেন গলায় না আটকায়। বলেই হাসতে লাগলো। ঝর্ণা কেঁদে দিবে এমন মুখ বানিয়েছে। সবাই পছন্দের মানুষটির সামনে সুন্দরভাবে প্রেজেন্ট হতে চায়, আর সে হাসির পাত্র। 22 বছরের মহিলার সাথে মহাশয় 3 বছরের বাচ্চার তুলনা দিচ্ছে। টেবিল ভাই, তুমি একটু হা করো, আমি তোমার পেটে ঢুকে যাই। শতক দূর থেকে দুজনের কাণ্ড দেখছে, আর সবার প্লেটে পোলাও দিচ্ছে। শালা তার থেকে এত বড় কথা লুকাতে পারলো? মইটির আর ভালো লাগছে না, ঘুমানো দরকার। আবার খিদেও পেয়েছে। এই মাটাও না সবাইকে বসালো, শুধু সে বেশি হয়ে গেল। সে বাইরে গেল, বাবাকে দেখে দৌড়ে গেল। মতিউর রহমান মাংসের বাটি নিয়ে যাচ্ছে বাহিরে উঠোনে। মেয়েকে আসতে দেখে থামলো। মইটি হাঁপাতে লাগলো। এইটুকু দৌড়ে সে অস্থির হয়ে পড়েছে, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে। মতিউর রহমান হাত বন্ধ থাকায় শরীরের তাপমাত্রা চেক করতে পারলো না। জিজ্ঞাসা করলো, আম্মা কি হয়েছে, শরীর খারাপ লাগতেছে? না আব্বা, খিদে লাগছে অনেক, খেয়ে বাড়ি গিয়ে ঘুমাবো। বলে অসহায়ের মতো তাকিয়ে রইল। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি খাবার আনতাছি। বলে তাড়াতাড়ি চলে গেল। গিয়ে শতককে বলল। মৈত্রী ওখানে দাঁড়িয়ে একটু পর শতক এলো, হাতে প্লেট ভর্তি খাবার। তার হাতে প্লেট দিয়ে বলল, কোথায় যাস না, এখানে দাঁড়া, আমি আসছি। বলেই চলে গেল। মৈত্রী প্লেটে তাকালো। 4 পিস গরুর মাংস, অল্প ঝোল, যা মাংসের সাথেই উঠেছে। মুরগির রোস্ট 2টা, তার রোস্ট খুব পছন্দ। লেবু, শসা, টমেটো, ডিম আছে। মাছ দেয়নি, সবই তো আছে। শতক ভাই সব দিয়েছে কি? খাবার দেখে তার ক্ষুধা দ্বিগুণ হয়ে গেল। সে চলে গেল একটা রুমে। আগে পেট ঠান্ডা করা যাক। শতক পায়েসের বাটি এনে মৈত্রীকে পেল না। কোথায় গেল? বড় বউ ও সকলের খাওয়া শেষ, তাদের একসাথে বসানো হয়েছে। মেহমান যাওয়া শুরু করে দিয়েছে। বাড়ির আর যারা খাওয়া বাদ রয়েছে তাদের বসানো হচ্ছে খাওয়াতে। শতক ডেকে আনছে সকলকে। তার হাতে এখনো পায়েসের বাটি। মৈত্রীটা পছন্দ করে, এখন না খেলে আর পাবে না। সকলকে বসিয়ে এসে হাবিবুর রহমানের রুমে দেখলো মৈত্রী খাচ্ছে। খাওয়া প্রায় শেষ। সে পায়েসের বাটিটা তার সামনে রাখলো। মৈত্রী খাওয়াতে ব্যস্ত। প্রচুর খিদে লেগেছিল, পেট ভরে গেল। তখনই সামনে কেউ পায়েসের বাটি রাখলো। মৈত্রী খুশি হয়ে গেল, পায়েস তার প্রিয়। সে সামনে তাকিয়ে দেখলো শতক দাঁড়িয়ে। শতক ভাই, খাবার ও পায়েসের জন্য ধন্যবাদ, খুব খিদে পেয়েছিল বুঝলে। আমায় আগে বললেই পারতে, ব্যবস্থা করতাম। আর নেবি ভাত? এক কাজ কর, আমাদের সাথে বসে পড়, চল। না, আমার খাওয়া হয়ে গেছে। ঝর্ণা ও নীরব বড় বউয়ের কাছে গেল। জ্যোতির হাতে একটা ছোট উপহার দিল। ঝর্ণা বলল, আমারও ভাইয়ের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার, তোমাদের বিবাহ জীবন সুখে হোক। বলে সকলের থেকে বিদায় নিয়ে চলে গেল। সকল মেহমান চলে গেছে, শুধু বাড়ির মেহমানও মানুষ। শতক, সহস্র, মাহিদের কোলে আরু ঘুমিয়ে। নীর, হুমা, বাবুই, চড়ুই, শবনম, আকিব মিলে বাসর ঘর সাজিয়েছে। সহস্র তো বারবার বলছে, সব রমজানে কিসের বাসর ভাই, শুধু টাকা নষ্ট। ওই কিপটা আয়াত একটা টাকাও দিত না আপা। দুলাভাই এখন রাত 12টা, বাসর ঘরে ঢুকতে আধা ঘন্টা। ওদিকে আবার 4টার সেহেরি খেতে হবে, গোসল টোসলের ব্যাপার আছে না। এই অল্প সময়ের বাসর হয়। ধমক দিল তাকে। বাচ্চাদের সামনে কি বলে সব? অবশ্য সব বড়ই, শুধু হুমাটা। সহস্র থোড়াই কেয়ার করলো আর বলতে লাগলো। শবনম হুমাকে ঘুমোতে পাঠিয়ে দিল। শালাবাবু, তোমার দেখি খুব এক্সপেরিয়েন্স বাসর রাত সম্বন্ধে। তা তুমি আবার লুকিয়ে বিয়ে টিয়ে করনি তো? আমায় বলতে পারো, সবাইকে ম্যানেজ করতে পারি। সহস্র চুপ করে গেল। তার এত দুঃখ কোথায় রাখবে? সে মুখ গোমরা করে বলল, দুলাভাই ওটা সমস্যা না। সমস্যা হলো আমি আজ একটা মেয়ের ওপর হেভি ক্রাশ খাইছিলাম। যদিও সিনিয়র, কিন্তু একদম মনে হয় না, একদম কিউট বোকা বোকা। যেই হাবুডুবু খাবো অমনিতেই মিঠু টেনে ধরলো। বলে কি না, খুশবু ভাইয়ের হবু বউ তাকাইলে মিঠু চোখ তুইলা নিব। খুশবু ভাই, তুমি এটা করতে পারলা? বলে আহাজারি করতে লাগলো। তার আহাজারি তো কারো কান নেই। সকলে খুশবুর হবু বয়ে আটকে গেল। মাহিদের চোখ কপালে। বোনটা তার এভাবে কেস খাইয়ে দিল, এখন কি হবে? এই সব দানবদের হাত থেকে বাঁচবে কিভাবে? মেয়েটিকে তার একটুখানি ভালো লাগে, কিন্তু বেশি না।
বোন তো টেনে হবু বয়ে নিয়ে যাবে, আব্বার কানে গেলে লজ্জায় মাথা কাটা যাবে। দেখ দুলাভাই এমন কিছুই না, ওকে? সব মিঠুর তরফ থেকে আমার, ব্যাস একটুখানি ভালো লাগে, বেশি না কিন্তু। তার সাথে আমার কথাই হয়নি আগে এই শতক। ওই দিন যে কলেজে যাইতে কইলি, ওই দিন প্রথমবার কথা বলছি। মিঠুর সাথে তার ভাব বেশ, মিঠুর ওকে খুব পছন্দ। ভাবি হিসেবে তাকেই চাই, আমি ভাই হয়ে বোনের আবদার ফেলবার পারি ক? তাই হ্যাঁ কইছি। আচ্ছা বানাবো নি, ব্যাস। ওই মেয়েও জানে না এসব, আমাদের ভাই বোনের মধ্যে কথা শুধু, বিশ্বাস কর সবাই। কেউ বিশ্বাস করলো না। মাহিদ হতাশ হলো, এখন কিভাবে বুঝাবে? একটু পরে আয়াত ও জ্যোতিকে দরজার কাছে রেখে গেল মোহনা। আকিব বলল, অবিবাহিত দুজন ভাইদের রেখে বাসর করতে যাবা, ক্যাশ করি দিয়ে যাও, তাদের একটু ঠান্ডা করি। শতক মাহিদু একে অপরের দিকে তাকালো। দুলাভাই তাদের নিয়ে এভাবে বলতে পারলো, ব্যাপারটা বড়ই হতাশাজনক। বাবুই বলল, আয়াত ভাই, সময় বেশি নাই, এমনি রমজানের সময় তাড়াতাড়ি টাকা দিয়ে বউ নিয়ে ঢুকে পড়ো রুমে, আবার শেহরি খেতে উঠতে হবে তো। শালি সাহেবা ঠিক বলছে। 5,000-এর 1 টাকাও কম না কিন্তু। আয়াত ঢোক গিলল। আজ তার বাসর গেল, 5,000 টাকা তার কাছে 500 নেই। জ্যোতি চুপচাপ দাঁড়িয়ে আছে। এদের কথাবার্তায় তার কান গরম হয়ে আসছে, সহস্র কেঁপে গেল। সেটা বিয়া করার আগে মনে আসিল না ভাই আমার? বেকার হয়ে বিয়া করবার পারছাও, বাসর করতে পারবা, আর বাসর ঘরে টাকা দিবার পারবা না, এটা তো হয় না। দেখ ভাই, সময় অপচয় করিস না, আমগরে ভাগ দিয়া দে, আমরা যাইয়া ঘুমাই, অনেক খাটনি গেছে। আয়াত পকেটে হাত দিল, তার কাছে কিছু ছিল, কিন্তু জ্যোতির জন্য একটা উপহার কিনেছে, বাসর রাতে নাকি দিতে হয়। এখন মাত্র 400 টাকা আছে। তখনই মতিউর রহমান এলেন, পকেট থেকে 3,000 টাকা বের করে আকিবের হাতে দিয়ে বলল, সেজে আব্বা যান আমারই নিয়া। বলে মাহিদের কোল থেকে আরুকে নিল। মেয়েটা অনেকবার কোলে আসতে চেয়েছিল, ব্যস্ততার কারণে নিতেই পারেনি। ভাইয়ের কোলেই থাকে সারাটা দিন তার ছোট্ট আম্মাটা। চলে যাচ্ছিল এমন সময় সহস্র বলল, বড় আব্বা, এটা কিন্তু ঠিক হলো না। তুমি দিলা কেন? আচ্ছা ঠিক আছে, আমার বারেও কিন্তু তুমি দিবা, আমি কিন্তু দিব না 1 টাকাও। মতিউর রহমান হেসে মাথা নেড়ে চলে গেলে মাহিদ বাবার পিছনে পিছনে গেল। শতক বলল, অল দ্য বেস্ট আয়াত। বলে হাই তুলতে তুলতে চলে গেল। আকিব কানে কানে কিছু বলে গেল। একে একে সবাই চলে গেল। আয়াত জ্যোতিকে নিয়ে রুমে এলো। তার বড় আব্বা সুপার সেভিয়ার। আয়াত বাসর ঘরে ঢুকে দরজা বন্ধ করে ভাবলো এখন কি করবে। প্রথমবার বিয়ে করছে সে, কোনো অভিজ্ঞতা নেই যে। প্রচুর নার্ভাস ফিল করতে লাগলো। দুলাভাই তো অনেক কিছুই বললো, কিন্তু ওসব সে করতে পারবে না। তার লজ্জা করছে যে। ছি, কাজিন মহল তার লজ্জা পাওয়ার কথা শুনলে হাসতে হাসতে গড়াগড়ি খেত। সহস্রের তো কথাই নেই। সে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসলো। নর্মাল গেঞ্জি ও ট্রাউজার পরে বেরিয়ে গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বলল, জ্যোতি যাও, নর্মাল শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এসে শুয়ে পড়ো। যদিও খুব নার্ভাস, সে বলল, শুয়ে পড়বো? বলেই ব্যাককল হয়ে গেল। কি বলে ফেললো সে? ইস, লজ্জা 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 আরো বেড়ে গেল আয়াতকে হাসতে দেখে। তো কি বাসর করতে চাও? দেখো, শেষ রাতে সেহরি খেয়ে উঠতে হবে। বাসর করলে আমি উঠতে পারবো না, তাই কিছুদিন অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো জ্যোতি। জ্যোতির লজ্জায় জ্ঞান হারানোর জোগাড়। আরে ভাই, মুখে একটু তো লাগাম টানো। সে তাড়াতাড়ি বলল, আমি সেটা বলিনি, আসলে দাদি 2 রাকাত নফল নামাজ পড়তে বলেছিল, সেটাই। ওহ, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আচ্ছা চেঞ্জ করে এসো। চেঞ্জ করে এসে জ্যোতি ও আয়াত নামাজ পড়ে নিল। এখন কি হবে? জ্যোতি নামাজ শেষ করে শুয়ে পড়ল পুষ্পসজ্জিত খাটে। আয়াত তা দেখে হাসলো। সে জায়নামাজ দুটো ভাঁজ করে পাশে রাখলো। 1 গ্লাস পানি খেলো। গলা শুকিয়ে আসছে কেন বারবার। গেঞ্জিটা একটানে খুলে ফ্যান ফুল ভলিউমে দিয়ে লাইট অফ করে বিছানায় বসলো। জ্যোতি কাঁথা গায়ে দিয়ে ওর দিকে পিট করে শুয়ে আছে। কাঁথাটা পেট পর্যন্ত ঢেকে রেখেছে। আয়াত কাঁথার ভিতর ঢুকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো জ্যোতিকে। এক পা জ্যোতিকে পেঁচিয়ে, একটা হাত পেটে। জ্যোতি কেঁপে উঠলো, বুকটা অসম্ভব ধড়ফড় করছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে, নিঃশ্বাসের গতি ক্রমশ বৃদ্ধিমান। আয়াত জ্যোতির ঘাড়ে গভীর চুম্বন করে বলল, আমার পরিবারটা খুব ভালো, মা বাবা, আমার ভাইয়েরা বোনেরা, বড়ব্বা বড়ম্মা, মেজম্মা মেজব্বা সবাই অসাধারণ, তোমায় খুব ভালোবাসবে। দেখো, তুমি কখনো তাদেরকে অসম্মান করো না, আমি জানি তুমি করবে না। আর তোমার যা প্রয়োজন ওদের বলতে পারো, আর না পারলে আমাকে বলবে। কখনো জড়তা করবে না।
জ্যোতির চোখে থেকে অশ্রু ঝরে পড়ে। মা মারা যাওয়ার পর বাবা বাদে এত আদুরে কণ্ঠে কেউ কখনো বলেনি তাকে। জ্যোতি আয়াতের হাতটা শক্ত করে ধরল, যেটা তার পেটে অবস্থানরত। আয়াত বুঝলো বউয়ের চোখে পানি, তবে সেটা আনন্দের। সে প্রসঙ্গ পাল্টালো। বাসর করব না সেটা ঠিক আছে রোজার রাত, কিন্তু বউকে আদর করব না তাই কখনো হয়? আমি অতটাও ভালো নই। বলে পিঠের আঁচল সরিয়ে চুমু খেতে শুরু করলো। হাতটা থেমে নেই, বিচরণ করছে যথাতথা। আঁচলটা সরে পড়লো। আয়াত জ্যোতিকে নিজের দিকে ফিরিয়ে তাকিয়ে রইল 1 সেকেন্ড, 2 সেকেন্ড। এরপর চুমু পড়লো সারা মুখশ্রী জুড়ে, বাদ যায়নি কোথাও। গলায় নেমে অনেকগুলো চুমু দিয়ে একটা জোরে কামড় দিল। এরপর থেমে গেল, তবে উঠল না। ঘাড়ে মুখ গুজে জোরে একটা শ্বাস নিল। হাত দুটো পিঠের নিচে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। জ্যোতি এখনো শক্ট। কি হয়ে গেল তার সাথে? তার হাত পা পুরোপুরি কাঁপছে, নিঃশ্বাস বন্ধ হবার জোগাড়। শেষ রাত, মসজিদের মাইকে বাজছে সেহরি খাওয়ার আর মাত্র 30 মিনিট বাকি আছে। হাবিবুর রহমানের বাড়িতে সকলে সেহরি খেতে বসেছে। খাদিজা বেগম সকলকে খাবার দিয়ে নিজেও বসেছে। আয়াত ও জ্যোতিও বসেছে। আয়াতের পাশে সহস্র বসে এটা ওটা বলে মজা নিচ্ছে। তার পাশে জ্যোতি লজ্জায় মরিমরি। শতক সহস্রকে ধমক দিয়ে চুপ করালো। সামনে বড়রা বসে। এই ছেলের আক্কেল কবে হবে? শতক সহস্রকে মৈত্রীর কথা জিজ্ঞাসা করতে বলল। সহস্র বলল, সবাই আছে, আমাদের মিঠু আপা কই? আমার জ্বর আইসি রাত্রে, এখান থেকে যাইয়া দেখি কম্বল মুড়ি দিয়া হইয়া রইছে। কপালে হাত দিয়া দেখি শরীর জ্বরে পুড়ে যাইতাছে। ওষুধ খাওয়াইয়া মা জলপট্টি মাথায় দিল কতক্ষণ, এখন ঘুমাইছে। শতকের মনটা খারাপ হয়ে গেল। রাতে না ঠিক ছিল, সবাই খাচ্ছে। সহস্র আয়াতের কানে কানে একটা কথা বলল। অমনি আয়াত বিষম খেলো। জ্যোতি পানির গ্লাস এগিয়ে দিল। সবাই ওদের দিকে তাকিয়ে। সহস্র বলল, বিষম খাওয়ার পর পানির গ্লাস এগিয়ে দেওয়ার জন্য হলেও একটা বউ দরকার। দুলা ভাই, আমিও বিয়ে করতে চাই। আকিবর কথা শুনে বলল, আরে আগে তো বড়দের বিয়ে দিয়ে নি, তা তোমার সিরিয়াল অনেক পরে শালাবাবু। আগে মাহিদের, এরপর শতক। ওদের আগে বিয়ে করলে বেচারারা হার্ট অ্যাটাক করে বসবে। শতক ডালের বাটি নিয়ে আকিবের প্লেটে পুরো ঢেলে দিয়ে বলল, দুলা ভাই, আমরা বিয়ের জন্য মরে যাচ্ছি না, বুঝছেন? নিন, ডাল নিন। মাহিদ শতকের কাণ্ড দেখে হেসে ফেলল। দুলা ভাই ভালো হয়ে যান। খাওয়া শেষে নামাজ পড়ে খুশবু, শতক, মতিউর রহমান বাড়ি ফিরছিল মসজিদ থেকে। মতিউর রহমান আগে আগে, মাহিদ ও শতক পিছে। এখন তোদের বাড়ি ঘুমাবো, বাড়ি যাব না। মাহিদ ভ্রু কুচকে তাকিয়ে বলল, একদম না, মিঠুর থেকে দূরে থাকতে বলেছিলাম না তোকে? আশ্চর্য, আমি কি তোর বোনের রুমে থাকতে চাইছি নাকি? তোর কাছে থাকবো, বাড়ি যেতে ইচ্ছে করছে না। আমি কি তোর মনোভাব বুঝবার পারি নাই ভাবছোস? যেই শুনছিস ওর জ্বর, অমনি বাড়ি যাইতে ইচ্ছে করতেছে না? তুই একটু বেশি কথা বলছিস ইদানিং। গন্ডার বোনের কথা বড় বাকি বলবো? তুই আমার ব্ল্যাকমেল করছিস। আর ঝর্ণার সাথে আমার কিছু নেই। বলছিস নেই? তাহলে সহস্রকে বলি, তোর লাইন ক্লিয়ার। তাড়াতাড়ি সিনিয়র পুটিয়ে ফেল। দেখ, বাড়াবাড়ি হয়ে যাবে কিন্তু। তোদের মধ্যে তো কিছুই নেই, তাহলে তোর এত কেন চলে? আচ্ছা, তোর কথাই ঠিক, কিন্তু খবরদার মৈত্রীর রুমের দিকে তাকাবি না। আমি অতি ভদ্র ছেলে। ছেলে? বুইড়া বেটা। তুই কিন্তু আমার 5 মাস 13 দিনের বড়। আয়াতের বিয়ে পেরিয়ে গেছে কিছুদিন। আয়াত ঝর্ণা ক্লাসমেট ছিল 6 to 10, বাট কখনো কথা হয়নি। হবে কিভাবে? ছেলে মেয়েদের ক্লাস আলাদা। ঝর্ণা বসে বসে টিভি দেখছে, পাশেই তার দাদি বসে তসবি টিপছে, ঝর্ণাকে দেখছে। বুবু, ওভাবে তাকাইবা না, আমার নজর লেগে যাবে। জমেলা বেগম রেগে গেলেন। ওই ঝর্ণা, আমি তোরে খারাপ নজর দেই? দেখ বুবু, আমার নাম ঝর্ণা, নট ঝর্ণা। উফ, যেই না আমার চেহারা, নাম রাখছে পেয়ারা। ঝর্ণার চেহারা কাদো কাদো হয়ে গেল। সে কি দেখতে সুন্দর না? হয়তো, তাই তো মাহিদ তাকায় না। বুবু, আমি কি দেখতে পচা? জমেলা বেগম নাতনির দিকে তাকালো। বোকার হদ্দ। এর থেকে ওই বিচ্ছু শান্তটা বেশ চতুর, হাড়ে হাড়ে বজ্জাতটাকে জ্বালিয়ে মারে। তখনই শান্ত বলল, আপু, বুড়িটা ঠিক কথা বলেছে। তুই দেখতে সুন্দর তো নয়, বরং ডাইনির মতো। তার জন্য তো তোর বিয়ে হচ্ছে না। অথচ দেখ, ওই শিমলা তোর থেকে 3 বছরের ছোট, ওর বিয়ে হয়েছে, আবার বাচ্চাও হয়েছে। ঝর্ণা এবার কেঁদেই দিবে বোধহয়। তাতে যোগ দিল ওর দাদি। তা গুণ যদি থাকতো, বাড়ির একটা কাজ পারে না, ডিম ভাজবার দিলে নুন দেয় না। তখনই একটা মহিলা এসে বলল, কেউ এসেছে বাড়িতে, তারা যেন অন্যত্র যায়। তাই ওরা অন্য জায়গায় চলে গেল। আগত মেহমান বাড়ির ড্রয়িং রুমে বসলো। মেম্বার ঝন্টু তালুকদার ঘর থেকে বেরিয়ে এলো। সে ঘুমিয়েছিল এতক্ষণ। কেউ দেখা করতে এসেছে শুনে মুখটা ধুয়ে মুছে এলো। এসে দেখলেন সোফায় বসে মতিউর রহমান। এই লোকটার সম্পর্কে অনেক শুনেছে, দেখেছে, কথাও হয়েছে। একদম অন্যরকম, নিরহংকার, খাঁটি ভদ্রলোক। হঠাৎ তার বাড়িতে গুন্ডা ছেলেটা কিছু করেনি তো?
আরে মতিউর সাহেব যে ভালো আছেন? মতিউর রহমান মাথা তুলে মেম্বারকে দেখলেন, তার সাথে জরুরি কথা বলতে এসেছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ঝন্টু সালামের উত্তর নিল। ভালো আছি আপনাদের দোয়ায়। তা হঠাৎ করে কোনো দরকার ছিল বুঝি? মতিউর রহমান গলা পরিষ্কার করে নিলেন। দরকার না, আবদার নিয়ে এসেছি, একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আয়াতের বিয়ের দিন রাতে বাচ্চাদের কিছু কথা কানে আসে তার। খুশবু ও মেম্বারের মেয়েকে নিয়ে। খুশবু কি মেয়েটাকে পছন্দ করে? ওদের সামনে তো স্বীকার করলো না, আবার বলল যে ভালো লাগে। পরে তিনি মেয়েটার সম্পর্কে খোঁজখবর নেন, জানতে পারে মেয়েটা নিতান্তই ভদ্র, ভালো। ও ভাইটার যা স্বভাব, নিজের ছেলে হলে চাপকে পিঠের ছাল তুলে নিতেন। তারপর ও মৈত্রীকে জিজ্ঞাসা করে, যেহেতু সেদিন মৈত্রীর নাম উঠেছিল। মৈত্রী বলে, ভাইয়েরটা আমি বলতে পারবো না, তুমি ওরেই জিজ্ঞেস করো। তবে ঝর্ণাপু খুবই ভালো, আমার তাকে খুব পছন্দ। আমি ভাইকে বলেছিলাম, ও তো তখন হ্যাঁ বলেছিল, কিন্তু সিরিয়াসলি বলেছে নাকি মজা করেছে তা তো জানি না। মতিউর রহমান রিস্ক নিতে চাইলেন না ছেলেটার ভবিষ্যতের বিষয়ে। খাদিজাকে বললে সেও একই কথা বললেন। তিনি ছেলেকে ডাকলেন। রাতে সকলের খাওয়া শেষ। আরও মৈত্রীর কোলে ঘুমিয়ে পড়বে হয়তো। মাহিত পড়ছিল, পরীক্ষার বেশি সময় নেই, ঈদের 15 দিন পরে। সে ড্রয়িং রুমে এসে দেখলো মৈত্রী আরুকে কোলে নিয়ে সোফায় বাবার পাশে বসে টিভিতে খবর দেখছে। মা এলো তার পিছনে, দুজনে সোফায় বসলো। আরু উঠে ভাইয়ের কোলে জায়গা করে নিল। মাহিদ আরুকে চুমু খেয়ে বলল, আব্বা কিছু বলবা? মতিউর রহমান গম্ভীরতা বজায় রেখে বলল, বলার জন্যই ডাকছি। বলো। মতিউর রহমান ভনিতা ছাড়াই সরাসরি জিজ্ঞাসা করল, মেম্বারের মাইয়া ঝর্ণারে আপনার ভালো লাগে? সোজাসাপটা বলবেন, লজ্জা পাইবেন না। আপনার আব্বা হই, পর কেউ না। কথাটা কর্ণকুহরে প্রবেশ করতে বোনের দিকে তাকালো চোখ রাঙিয়ে। মৈত্রী মাথা নেড়ে মানা করলো, মানে সে বলেনি। মাহিদ বিশ্বাস করলো না, বাবাকে বলল। বাবা মিঠু। মতিউর রহমান তাকে থামিয়ে দিয়ে বলল, আমার কিছু বলে নাই আমারে, তবে আমি শুনেছি কোনোভাবে, তাই সরাসরি বলতেছি আব্বা। মাহিদ মাথা নত করলো। আব্বা কি শুনেছে? সে তো এমন কোনো কাজ করেনি। আব্বা মার সিদ্ধান্তই তার নিকট শিরোধার্য। আব্বা তুমি কি শুনছো আমি জানি না, কিন্তু তোমাদের অসম্মান হয় এমন কিছু না করেছি আর না করব। আর ঝর্ণার সাথে আমার কোনো কিছুই নেই। মেয়েটি ভালো, মৈত্রী তাকে পছন্দ করে। মৈত্রী আমায় বলছে যেন তারে ভাবি বানায়। তুমি আমায় বিশ্বাস করতে পারো আব্বা? মতিউর রহমান বেশ খুশি হলেন, হাসলো। তার ছেলে মেয়ে, তার গর্ব। কখনো তার অসম্মান বা অল্প মান ক্ষয় হয় কিংবা কারো সামনে মাথা ঝুঁকাতে হয় এমন কাজ করবে না। তিনি বললেন, আমি আপনার করে বিশ্বাস করি আব্বা, তাই সরাসরি জিজ্ঞেস করলাম। আর ঝর্ণা মেয়েটাকে যদি বিয়ে করতে বলি তাহলে কি মত দেবেন, নাকি অন্য কোনো পছন্দ আছে? আমার কোনো পছন্দ নাই আব্বা, আমার পছন্দই আমার পছন্দ। তবে আব্বা একটা কথা বলি, আমি এখনই বিয়ে করব না। মতিউর রহমানের কপালে ভাঁজ পড়ে। তিনি জিজ্ঞাসা করেন, কেন? আব্বা আমি এখনো বেকার, আগে চাকরি পাই তারপর। যদি চাকরি না পান তাহলে? আব্বা। মতিউর রহমান হাসলো। তার ছেলের সাথে কথা বলে ভালো লাগছে। তাহলে কি আপনার বড় ফুপুর কথা ধরে নিব ঠিক? মাহিদ অবাক হলো বেশ। তার বাবা এসব কি বলছে? মতিউর জানেন ছেলে অমন কথা কখনো ভাবেনি, কিন্তু লোকে তো ভাবছে। আমি জানি আপনি কেন বিয়ে করতেছেন না, কিন্তু লোকের কথা বানাইতে কতক্ষণ? আপনার আম্মা চায় আপনি বিয়ে করেন, করবেন না? বিয়া হলো ফরজ কাজ, বরকতময়। মাহিদ কোনো কথা বলল না। মতিউর রহমান বললেন, আচ্ছা করতে হইব না, আপনারে জোর করব না, আপনার কথাই থাক। মাহিদ বাবার দিকে তাকালো। বাবা কি রাগ করলো? আব্বা আমি রাজি। মতিউর রহমান খুশি হলেন। তিনি জানেন তার ছেলে কখনো অবাধ্য হবে না। তিনি ছেলেকে বললেন, তাহলে বলেন ঝর্ণারে আপনার পছন্দ, তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব? আব্বা সেটা তোমাদের ব্যাপার, তোমাদের যাকে বাড়িতে বউ হিসেবে পছন্দ তারই আনো, আমাকে বলবা না। মতিউর রহমান খাদিজা বেগম মৈত্রী দেখলো তাদের ছেলে লজ্জা পাচ্ছে। খাদিজা বেগম বললেন, সংসার তুই করবি, আমরা না, তাই বলতে হবে। মতিউর রহমান হাসতে হাসতে বলল, আব্বা আপনি লজ্জা পাইতেছেন? বলেই জোরে হেসে ফেললো। সাথে মৈত্রী, খাদিজা বেগম আরুও খিলখিলিয়ে হেসে উঠল। মাহিদ আরুকে নামিয়ে বলল, তোমরা একটা জাতা, করবো না আমি বিয়ে। বলতে বলতেই চলে গেছে রুমে। এদিকে ওরা হাসতে হাসতে শেষ। ভাবতে ভাবতে হাসলো মতিউর রহমান। ছেলেটা হীরের টুকরো। সামনে মেম্বার ঝন্টু বসে। তিনি ভাবছেন বিয়ের প্রস্তাব নিয়ে। কার বিয়ের প্রস্তাব মতিউর সাহেব? মতিউর রহমান বলতে শুরু করলো, আমার ছেলে মাহিদ রহমানের সঙ্গে আপনার মেয়ে ঝর্ণা আম্মার বিয়ের প্রস্তাব। আমার ছেলেকে তো চিনিনি, আপনাদের সামনেই বড় হয়েছে, তার সম্পর্কে তো জানিনি। তবে জানিয়ে রাখি ছেলেটা আমার চাকরির জন্য চেষ্টা করতেছে।
আশা করি হয়ে যাবে। একটা বেকার ছেলের সাথে কি মেয়ে বিয়ে দেবেন? তবু এসেছি। আসলে আয়াতুলের বিয়েতে ঝর্ণা আমারে দেখে ভালো লেগেছে। আমার 2টা মেয়ে আছে, ঝর্ণা আমার মেয়ের মতোই থাকবে। বলেই থামলেন। ঝন্টু মিয়া অবাক, তিনি এটা ভাবেনি। মাহির ছেলেটা ভদ্র, দেখতে সুদর্শন, আচার আচরণ নম্র, আজ পর্যন্ত কোনো খারাপ অভ্যাস দেখেনি। অন্যদিকে তার ছেলে গুন্ডা, মেয়েটি সহজ সরল ও বোকা, মায়ের গুণ পেয়েছে কিছুটা। মেয়ের জন্য প্রস্তাব এসেছে তার, কিন্তু মন মতো হয়নি। তার মন মতো হলে আবার তাদের হয়নি। ছেলের গুন্ডামোর কথা শুনেও ভেঙেছে কিছু। সেই হিসেবে মতিউর রহমানের প্রস্তাব শোনায় সোহাগা। ছেলে ভালো, পরিবার ভালো, শুধু চাকরি। মতিউর রহমান বললেন, আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, এখন জানাতে হবে না। সকলের সাথে আলোচনা করুন, মেয়ের মত নিন। থেমে কিছুক্ষণ পর বললেন, ঝর্ণা আম্মা কোথায়, দেখছি না যে? বাড়িতেই আছে। নীরু, যাও ডেকে আনো। আর মতিউর সাহেব, এটা আমার মেয়ের সৌভাগ্য হবে যে সে আপনার বাড়ি যাবে। আমার ছেলেটা একটু এদিক সেদিক হলেও মেয়েটা ভালো, খুব সহজ সরল। সবাই বোকা বলে, বাড়ির কাজ তেমন পারে না, বুঝছেনই তো। বলেই থামলো। তার প্রস্তাবে অমত নেই, সে রাজি এক পায়ে। মতিউর রহমান খুশি হলেন। আমার মতন হয়ে থাকবে, সে চিন্তা করবেন না। তবে আগে আমার মতামতটা নিয়ে নেবেন কিন্তু। ঝন্টু মাথা নাড়লেন। তখনই নীরা এলো, সাথে ঝর্ণা ও ঝর্ণার দাদি। এসে সালাম দিল ঝর্ণা। মতিউর রহমান সালামে জবাব দিয়ে মুচকি এসে ঝর্ণাকে এগিয়ে আসতে বলল। ঝর্ণা এগিয়ে গেলে তিনি দাঁড়িয়ে ঝর্ণার মাথায় হাত বুলিয়ে 2000 টাকা হাতে দিল। তারপর টুকটাক কথা বলে বেরিয়ে গেল। দোকানে যেতে হবে, ঈদের বেশি দিন বাকি নেই। মৈত্রী, হুমায়রা, জ্যোতি ও আয়াত বসে লুডু খেলছিল আয়াতদের বাসায়। জ্যোতি এখন মিশে গেছে তার পরিবারের সাথে, তারই পরিবার তো। সকলের সাথে বিনা জড়তায় কথা বলে, ননদদেরও সাথে মজা করে। সহস্রদের সাথে তার ভাব হয়ে গেছে। আর স্বামী, সে তো তারই অংশ, তার সাথে বাদ যাবে কেন? খেলতে খেলতে শতক ও সহস্র এলো। সহস্র এসেই বলল, আরে ভাবি, আমায় রেখেই লুডো খেলতেছো? এটা তো ভারী অন্যায়। মৈত্রী গুটি এগিয়ে দিতে দিতে বলল, তুমি কোন আনকার মহারাজা শুনি যে তোমায় ছাড়া খেলা যাইতো না? হ্যাঁ, এই শালি চুপ। মৈত্রী রেগে গেল বারবার। শালি কেন বলবে? সে উঠে এসে সহস্র পিঠে ধুমধাম দিল কয়েকটা। সহস্র পিঠ ডলতে ডলতে মৈত্রীর জায়গায় বসে বলল, মিঠুর বাচ্চা, জীবনে যত মায়ের তোর হাতে খাইছি আর কারো হাতে খাই নাই। মায়ের হাতেও না, সব শোধ তুলবো। মহিলা মানছে বইলা মারতেও পারি না, তবে মনে রাখিস সময় আমারও আসবে। মৈত্রী মুখ ভেঙচি দিল। দুজনের পিঠাপিঠি হওয়ায় সব সময় লেগেই থাকে। সহস্র তার দান খেলছে, মৈত্রীর আর খেলা হলো না। শতক কিছু বলল না। আয়াতের বিয়ের পর থেকে মৈত্রী তাকে এড়িয়ে চলছে অনেকটা। প্রয়োজন ছাড়া কথা হয় না। সে মৈত্রীকে ধীরে বলল, তোর সাথে কথা আছে আমার, খবরদার পালাবি না। ওদিকে চল চুপচাপ, নইলে একটা মারও মাটিতে পড়বে না। ধুমকি শুনে মৈত্রী চুপচাপ চলে গেল। শতক বলল, প্রবলেম কি তোর? আমার সাথে আগের মতো কথা বলছিস না কেন? দেখলি ফুরুত। মৈত্রী শতকের কথা শুনে হেসে ফেলল। পরে বলল, দেখো শতক ভাই, তুমি ওই দিন কাজটা মোটেও ঠিক করো নাই। তারপর আয়াত ভাইয়ের বিয়ের রাতে কি কি বললা? শতকের কপালে ভাঁজ পড়ল। এখনো মনে রেখেছে সব। ও আচ্ছা, ঠিক আছে, বলতে হবে না তোর কথা। দূরে দূরেই থাকিস কেমন? আগে বিয়েটা করে নেই তোকে, তারপর বুঝাবো এই শতক কি চিনিস। বলে ধূপধাপ পা ফেলে চলে গেল। ভালো লাগছে না তার। একটা চুমুই তো খেয়েছে, তাও হাতে। ভাব এমন ধরছে যেন পুরো খেয়ে ফেলেছে। একবার বিয়েটা হয়ে যা, কামড়ে খেয়ে ফেলবে। মৈত্রী ওখানে দাঁড়িয়ে শতকের প্রস্থান দেখলো। সে জানে শতক ভাই ভালো ছেলে, আর শতক ভাইকে নিয়ে সেও ভেবেছে। ভাবলে কি হবে? আব্বা মায়ের সম্মানে আঘাত হানে এমন কাজ যেমন ভাই করেনি সেও করবে না। বাবা মা নিঃসন্দেহে সন্তানের খারাপ করবে না জেনে শুনে। মতিউর রহমান পরদিন ভাইদের সাথে কথা বললেন মাহিদের ও ঝর্ণার ব্যাপারে। মতিউর রহমানের মা একটু আপত্তি করল। মতিউর রহমান বোঝালেন, দেখো আম্মা, ভাই গুন্ডা দেখা বোনও যে অমন হইব তা না। মেয়েটা ভালো, আমি খোঁজখবর নিছি মেলা। মায়াটা সরল সহজ। আর কেউ কিছু বলতে পারলো না। মেয়েটিকে দেখেছে সবাই। আয়াতের বিয়েতে ভালোই মনে হয়েছে, দেখতে বাচ্চা বাচ্চা। তবে সহস্র খুশি হতে পারল না। খুশবু ভাইও ক্রাশের বিয়ে। আরে ক্রাশ যখন ভাবি। শতকের বেশ লাগলো। তার লাইন ক্লিয়ার। এখন বাবাকে বলতে হবে। কিভাবে বলবে নিজের বিয়ের কথা? আয়াত রুমে বসে পড়াশোনা করছে। অনেকদিন পড়তে বসা হয় না। জ্যোতি একটু পরে রুমে এলো। এসে আয়াতকে পড়তে দেখে বলল, আপনি বই এনেছেন এই ছুটির ভিতর পড়ার জন্য? আয়াত ঘাড় ঘুরিয়ে দেখলো জ্যোতি এসেছে। পরনে সুতি শাড়ি, একদম বউ বউ লাগছে। বিয়ের পর শাড়িই পরে, শুধু ঘুমের সময় সালোয়ার কামিজ। সে পুনরায় বইয়ে মুখ গুজে দিল। না, বউয়ের দিকে তাকালে পড়াশোনা ঘুমিয়ে পড়বে।
আয়াতের কোনো জবাব না পেয়ে একটু মন খারাপ হলো জ্যোতির। সে সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে গেল চেঞ্জ করতে। একটু পরে বেরিয়ে এসে দেখলো আয়াত পড়ছে। তার দিকে তাকালো না পর্যন্ত সে বিছানায় শুয়ে পড়ল। আজ আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে না। বাইরে বৃষ্টি হচ্ছে অল্প স্বল্প, আবহাওয়া ঠান্ডা। এইরকম ঠান্ডা বৃষ্টিময় পরিবেশ অন্যরকম ভালো লাগছে জ্যোতির। বৈদ্যুতিক পাখা অনবরত ঘুরছে মাথার উপর, যার কারণে ঠান্ডা একটু বেশি লাগছে। জ্যোতি আয়াতকে বলল, ফ্যানটা বন্ধ করে দিন না, ঠান্ডা লাগছে। এবারও আয়াত কথা বলল না, আর না ফ্যান অফ করলো। জ্যোতি কতক্ষণ অপেক্ষা করলো ফ্যান বন্ধ হয়ে যাওয়ার। যখন দেখলো হলো না, কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। ঘুম ধরেছে এমন সময় কেউ কাঁথার ভিতর ঢুকে জড়িয়ে ধরলো। ঠান্ডা হাত কামিজের ফালি ভেদ করে উদরে চেপে ধরলো। ঘাড়ে গরম নিঃশ্বাস পড়ছে অনবরত। জ্যোতি কেঁপে উঠল, তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। জোরে জোরে শ্বাস নেওয়ার দরুন বুকটা ওঠানামা করছে। অসম্ভব ভালো লাগার প্রজাপতি উঠছে যেন তনুময়। পেটের হাতটা ক্রমশ নাড়াচাড়া করতে লাগলো, কখনো আলতো তো কখনো দৃঢ়ভাবে। হাতটা ক্রমশ উপরের দিকে উঠতে লাগলো। বুকের নরম মাংসপিণ্ডে চাপ পড়লো দৃঢ়ভাবে। জ্যোতি আয়াতের হাতটা খামচে ধরলো। আয়াতের থামলো না হাত, আর না সে থামলো। উন্মাদের মতো চুমু খেতে লাগলো জ্যোতির ঘাড়ে। জ্যোতি সহ্য করতে পারলো না, ঘুরে আয়াতের উন্মুক্ত বুকে মুখ ডুবিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। এতে আয়াতের উন্মাদনা বেড়ে গেল শতগুণ। সে জ্যোতির চুলের গোড়া শক্ত করে ধরে এক হাত ওর গালে রেখে নিজের শক্ত ওষ্ঠদ্বয় দ্বারা কোমল ওষ্ঠদ্বয় আঁকড়ে ধরল। বাইরের বৃষ্টির দরুন ঠান্ডা আবহাওয়ায় দুজন কপত কপতি ভালোবাসায় মেতে উঠল। ভালোবাসার বৃষ্টিতে ভিজল দুই তনুমন। গত রাতের বৃষ্টির পর আজ রোদপূর্ণ তেজে নিজের রূপ দেখাচ্ছে। বাতাস বইছে দক্ষিণা, তবুও গরম যেন নিজের রূপ দেখাতে শুরু করে দিয়েছে। আজ পাখির কুঞ্জন একটু বেশি, বিশেষ করে কোকিলের কলতানে যেন পরিবেশ আনন্দিত। ঝর্ণা বসে আছে দোলনায়। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে মাহিদের জন্য তার নিকট প্রস্তাব নিয়ে এসেছে। সে তো মাহিদকে নিয়ে মনে মনে স্বপ্নের পাহাড় বুনে গেছে, কিন্তু কখনো ভাবেনি তা বাস্তব রূপ ধারণ করবে। সে আজ অনেক খুশি, যার প্রভাব তার মুখে স্পষ্ট প্রতিস্ফুটিত। প্রকৃতি অনুরূপ তার জীবনেও বসন্তের কোকিল ডেকে উঠছে। আনন্দে মন বারবার নেচে নেচে উঠছে, গাইছে কুহু কুহু। জামেলা বেগম প্রস্তাবে হ্যাঁ বলায় নারাজ। ছেলে কাজ করে না, তবে ঝন্টুর মুখের উপর কথা বলতে পারেনি। সকলেই খুশি, নীরব বেশ খুশি। মাহিদকে চেনে সে, লাখে একটা ছেলে, তবে নিজের ভবিতব নিয়ে সে চিন্তায় আছে। বৈত্রী মেয়েটা তার হবে তো? শান্ত বোনকে বলছে, আপু, তুই বিয়ে করলে তো বাড়িটা ফাঁকা হয়ে যাবে। তার চেয়ে বরং আমি একটা বিয়ে করি, কি বলিস? এই, তোর ননদ টনদ আছে নাকি? ঝর্ণা ছোট ভাইয়ের দিকে তাকালো। ক্লাস 7-এ পড়ে ছেলে, আবার বিয়ে করবে, যেখানে বড় ভাই 31 বছর পার হয়ে এখনো অবিবাহিত। দেখ ছোট, ফালতু কথা বলবি না। বড় ভাই বুড়া হয়ে যাইতেছে, তার বিয়ের ঠিক ঠিকানা নাই। ও আসছে বিয়ে করতে। আগে বড় ভাই, তারপর তোর সিরিয়াল। আমার মিষ্টি ননদের সাথে তোর মতো বিচ্ছু শয়তান কখনো যায় না। শান্ত রেগে গেল। তাকে এত বড় অপমান সে কিছু বলতে নিবে, তখনই নীরব এলো। কিরে, কি নিয়ে লাগছস দুজন? শান্ত ভাইয়ের কাছে নালিশ জানালো। ভাই দেখো, এই ফায়ারা কি বলে, আমার সাথে নাকি ওর ননদের মতন মিষ্টি মেয়ে যায় না। ঠিকই তো কইছে, তোর সাথে যায় না। তবে ওর ননদ এই বাড়ির বউ হয়ে আসবো, তবে তোর না, আমার, বুঝলি ছোট? বলে শান্ত চুল এলোমেলো করে দিয়ে চলে গেল। শান্ত ঝর্ণা তার প্রস্থান দেখলো। ঝর্ণার মনটা একটু খারাপ হয়ে গেল। মৈত্রীর সাথে তার ভাই কখনো সম্ভব হবে কি? তবে তার ভাই অতটাও খারাপ নয়, একটু গুন্ডামি করে বেড়ায়, তাও সেটা কারো না কারো ভালোর জন্যে। আর কোনো দোষ নেই, না কোনো বাজে অভ্যাস, শুধু সিগারেটটা খায়। আর পড়াশোনা উচ্চ মাধ্যমিক অবধি। বাবার ঘরেও তো খায় না, জুয়েলারির দোকান সেই সামলায়, তার চাচাও বসে। মৈত্রীদের বাড়ির লোক কি মানবে? বাবা ভাই কোনো প্রকার বাধ্য করবে কি নিজের ক্ষমতা দেখিয়ে? দুপুর এখনো গড়ায়নি, প্রচুর রোদ উঠেছে। রোদের ঝিলিক চোখ জ্বালা করে। মৈত্রী শতকদের বাসায় যাচ্ছে। বাঘিনী আরু ও বিন্দুর পিছু ও বাড়ি গেছে। মৈত্রী তাকেই আনতে যাচ্ছে। বিড়ালটা না আবার কোনো কাণ্ড ঘটায়। শবনম আপা চন্দ্রবিন্দু যায়নি, ঈদ এখানেই কাটাবে। শবনম আপা বিড়ালটিকে দেখতে পারে না, তার এলার্জি আছে। আর মেজো আম্মা সহস্রের তো কথাই নেই, ওর বিড়ালকে দেখলেই ঝাঁটা নিয়ে বের হয়। ও তাড়াতাড়ি পা চালালো। সুলতানা বাইরে উঠানে ফুল গাছে পানি দিচ্ছিল। রাতে বৃষ্টি হওয়ায় সকালে দেয়নি, কিন্তু এখন যা রোদ উঠেছে তিনি দেখলেন মৈত্রী আসছে তাদের বাড়ি। মৈত্রী আসে না বেশি এ বাড়ি, দরকার ছাড়া। আসছে যখন ভালো, হবু বৌমাকে একটু জ্বালানো, কাঁদানো যাক। শতক বাড়িতেই নেই। শবনম সহস্র টিভি দেখছে, চন্দ্র মোবাইলে গেম খেলছে, আরু ও বিন্দু খুঁটি বাসন খেলছে বোধহয়। মৈত্রী গেট দিয়ে ভেতরে ঢুকে দেখলো বাগমামা মেজম্মা বাগানে। সে ধীরে ধীরে হাঁটতে লাগলো যেন মেজম্মা তাকে না দেখে, কিন্তু হায়, তা হলো না। এই মৈত্রী, এদিকে আসো তো, একটা কথা বলি।
মৈত্রী চুপসানো মুখ নিয়ে এগিয়ে গেল। কি নাকি বলে আবার। তার মন আজ ভালো, সে খারাপ করতে চায় না। কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? মৈত্রী ছোট করে বলল। ভালো। সুলতানা বেগম বললেন, কোনো দরকারে এসেছো বুঝি? আসলে বিলাইটা আরুর পিছনে পিছনে আসছে, তাই নিতে এলাম। সুলতানা বেগম হাসলেন। মৈত্রী, তুমি এখন বড় হয়ে গেছো, যথেষ্ট প্রাপ্তবয়স্ক। আশা করি কথাগুলো বুঝতে পারবে। আমার দুটো ছেলে, আমার দুইজনই প্রাপ্তবয়স্ক। তুমি এখানে বাসায় এলে কেমন দেখায় না? না মানে গ্রামের মধ্যে কথা বানাতে কতক্ষণ, তাই বলছিলাম। আমার কথা বুঝতে পারছো? মৈত্রীর কানটা ঝাঝা করে উঠল অপমানে। এভাবে কখনো অপমানিত হয়নি। কি সুন্দর হাসি মাখা মুখে শান্তভাবে কত বড় অপমান করলো তার মেজো আম্মা। সে কখনো ভুলবে না। আচ্ছা, মেজো আম্মা কি শতকের ব্যাপারটা জানে? তাই হয়তো আর এ কারণেই তার সাথে এমন আচরণ করত। আর আজ তো পুরো ছক্কা মেরে দিল। কিন্তু তার পক্ষ থেকে তো কিছুই নেই, আর না কখনো হবে। আজকের পর তো কখনো নয়। মৈত্রীর চোখ জ্বলছে নাকি পানি আসছে? আশ্চর্য, কান্না পেলে নাকে পানি আসে কেন? সুলতানা মৈত্রীকে লক্ষ্য করলেন। একটু বেশি হয়ে গেল কি? মৈত্রী, কিছু মনে করো না। মৈত্রী ঝট করেই বলল, না মেজম্মা, তুমি ঠিক বলেছো। বলেই চলে যেতে লাগলো। তার কান্না পাচ্ছে ভীষণ। মেজম্মা এভাবে বলতে পারলো? মৈত্রীর এ বাড়ি আসা পছন্দ না মেজো আম্মার, তাই সে আসেও না। মেজো আব্বা শতক ভাই ডেকে পাঠালে আর দরকার পড়লে তবেই আসে, তাও বেশি। কই হুমায়রার আশা তাকে তো কিছু বলে না। আর শতক ভাই সহস্র কত যায় তাদের বাড়ি। কই কেউ কি কখনো তাদেরকে কটূক্তি করেছে যে বাড়িতে বিবাহ উপযোগী মেয়ে আছে? এসো না বেশি। গেটের কাছে এসে দেখলো তার ভাই খুশবু দাঁড়িয়ে। সব শুনে ফেললো কি? সে ভাইয়ের কাছে এগিয়ে গেল। কিছু বলবে এর পূর্বেই মাহিদ বোনের হাত ধরে নিয়ে গেল বাড়ির দিকে। সে জবাব দিতে পারতো, কিন্তু এর পরিণতি কি হবে? সম্পর্কে ফাটল ধরে যদি, তবে ক্লিয়ার যে শতককে সে সাফ মানা করে দেবে। মেজো আম্মার কথা বলবে না। তবে তার বোন কোনো ফেলনা না, তার কলিজার টুকরা। তাকে কেউ এভাবে অপমান করবে? তার ভিতরটা জ্বলতে লাগলো। আদরের বোন তার, কখনো কারোর সাথে বেয়াদবি করবে না, বড়দের কথা মেনে চলে, মুখের উপর কথা বলে না। আর তাকে মেজম্মা এভাবে অপমান করতে পারলো? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।